বলি যে আজকে 4ঠা আগস্ট। আজকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের 121তম জন্মদিন। ওনার পরিবারের পক্ষ থেকে এবং 57টি পরিষদ, আমরা যেটা ইতিহাসে পড়েছি কলকাতার আগেও গোবিন্দপুর সুতানাটি, সেই সুতানাটি পরিষদের পক্ষ থেকে এবং ওনার পরিবারের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আপনারা জানেন যে আমরা প্রথম প্রিমিয়ার শো যখন করি কলকাতা রবীন্দ্র সদনে, তখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যারা নাতি অর্থাৎ মেয়ের ছেলেরা তারা এই অনুষ্ঠান দেখেছিলেন। সেই থেকেই তারা আমার সাথে একটা আলাদা যোগাযোগ রাখবার চেষ্টা করেন। বিভিন্ন সময় আমিও কুশল বিনিময় করি, একটা পারিবারিক সম্পর্ক অনেক মধুর হয়েছে। তো আজকেই প্রথম আমি আমন্ত্রণ পেয়ে ওনাদের অনুষ্ঠানে যাই। আমি সেখানে দুটো ওনার বীরেন্দ্রকৃষ্ণ নামে একটা হল তৈরি করেছেন সরকার, সেই হলের মূর্তিতেও মালা দিই এবং ওনার বাড়ির পাশেই যে মূর্তি সেই মূর্তিতেও মালা দিই। এটা শ্যামবাজার হাতিবাগান এরিয়ার মধ্যে পড়েন। যদিও আমরা জানি যে ওনার আদি বাড়ি হচ্ছে আড়িয়াটলা, কিন্তু পরবর্তীকালে উনি ওখানটায় শিফট হয়ে যান এবং ওনার বাড়িতে গিয়ে অত্যন্ত ভালো লাগলো। যেমন আমরা বহু বিখ্যাত মানুষরা এসছেন এবং ওনার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়ির যে বসার জায়গা, যে চেয়ারটায় বসে উনি লিখতেন, যে টেবিলটার উপরে ডায়েরি বা খাতাটা থাকতো বা যেগুলো তিনি ব্যবহার করতেন, ওনার বৈঠকখানা, উনি যে ঘরটায় শুতেন এবং এন্টার ওই বাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। তো জানলাম যেটা ওনার নাতিদের কাছ থেকে, যে ওনার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ঠাকুমা তিনি যোগমায়া দেবী, তিনি পাঞ্জাবের মান স্টেটের যিনি রানী, তাকে তিনি বাংলা এবং ইংরাজি এবং সংস্কৃত শেখানোর দায়িত্ব নেন এবং তার টিউশনির পয়সায় এই বাড়িটা তৈরি। যে বাড়িতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র দীর্ঘদিন ধরে সাধনা করেছেন, বাড়িটায় তার ঠাকুমা তৈরি করেছেন। সেই সূত্রে সেটা তাদের পৈতৃক বাড়ি হয়ে গেছে। এবং আমরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে জানি যে তিনি আকাশবাণী বেতারের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। তিনি যেমন সঞ্চালনার কাজ করতেন, চিত্রনাট্য তৈরি করতেন, তিনি গান গাইতেন, মানে বহুমুখী প্রতিভার অধিকারী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন। তো ওদের পরিবারের দাবি অনুরোধ এবং আরও বেশি শুভানুধ্যায়ী অনেক বিশিষ্ট পণ্ডিত মানুষ, শশাক্ষেত্রে পথিতযশা মানুষ, তাদের সাথেও আমার আলাপ পরিচয় হলো এবং তারা ডিম্যান্ড করলেন যে আপনাকেও কিছু সংস্কৃত শ্লোক বলতে হবে, যেগুলো আমরা বহুশ্রুত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় শুনেছি। তা আমিও তাদের সামনে কিছুটা আমি সেই স্তোত্র পাঠ আমি করলাম। ওনারাও খুব খুশি হয়েছেন এবং ওনারা যাবেন আগামী মহালয়ার আগে 18ই সেপ্টেম্বর কলকাতার আবার রবীন্দ্র সদনে সন্ধ্যে 6টায় আমাদের শো। সেই শোতে আমিও তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, তারাও যাবেন। আপনাদের মাধ্যমে দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও, কলকাতার দিককার তাদেরকেও যাওয়ার অনুরোধ করি। এবং বারাসাতে মধ্যমগ্রামে যারা এই জেলায় থাকেন তাদের উদ্দেশ্যে বলি যে মহালয়া যে 21শে সেপ্টেম্বর, সেই দিন বারাসাত রবীন্দ্র ভবনে সন্ধ্যে 6টায় এই একই নমস্তশ্রী নাটকটা মঞ্চস্থ হবে। দেখুন, দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে ঠিকই, কিন্তু তবু আমরা বাঙালি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই যে চণ্ডীপাঠ, ওই শ্লোক যখন কানে আসে তখন কিন্তু আমাদের মন নেচে ওঠে যে না, পুজো এবার সত্যি আমাদের বাড়ির দুয়ারে চলে এসছে, পুজো সমাগত। এটা আমরা বুঝি, এটা একটা আলাদা নস্টালজিক ব্যাপার। আজ মানে 1932 সাল থেকে 1975 সাল পর্যন্ত
টানা একভাবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এই অনুষ্ঠানটা করে গেছেন। আপনারা জানেন যে ৭৬ সালে এটার বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনে ওনার জায়গায় ধারাভাষ্য দেন উত্তম কুমার। যদিও উত্তম কুমার নিজে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িতে গিয়ে প্রণাম করে তার অনুমতি নিয়ে এটা করেছিলেন এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যথারীতি সেই অনুমতি দিয়েছিলেন যে হোক না নতুন কিছু। কিন্তু তথাপিও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের একটা অত্যন্ত অভিমান ছিল। তিনি খুব অন্তর্মুখী মানুষ ছিলেন, কষ্ট ভেতরে পেতেন, তার খুব একটা বহিঃপ্রকাশ ঘটত না, খুব শান্ত মানুষ ছিলেন তিনি। তার মধ্যে কিন্তু একটা চূড়ান্ত আত্মঅভিমান কাজ করেছে যে বেতার কোম্পানি আকাশবাণী কেন আমাকে জানালো না যে আপনাকে দিয়ে এই কাজ করানো হচ্ছে না, আমরা অন্যভাবে করছি, আমাকে একজন অন্য শিল্পীর থেকে কেন শুনতে হলো, আমি অফিসিয়ালি এই সংবাদটা কেন পেলাম। এবং সেই 1976 সালে আপনারা জানেন মহালয়ার দিন ওইটা চলেছিল, সেখানে লতা মঙ্গেশকর, আশা ভোসলে আরও বহু মানুষ করেছিলেন, সেই স্ক্রিপ্ট লিখেছিলেন বাণীকুমার চট্টোপাধ্যায় নয়, ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী লিখেছিলেন, অনেক পরিবর্তন এনেছিলেন। সেটা নিয়ে এত আন্দোলন, এত তোলপাড়, গোটা বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল, চিঠি চাপাটি, টেলিফোন, এমনকি আপনার আকাশবাণী ভবনের দরজায় যারা সিকিউরিটি ভেঙে ফেলার মতো মানুষ করেছে। প্রতিবাদটা প্রতিরোধে পৌঁছে গিয়েছিল। তখন কর্তৃপক্ষ আবার সিদ্ধান্ত নেন ওই ৭৬ সালেরই মহাষষ্ঠীর দিনে ভোরে আবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের রেকর্ডিংটা চালু করা। না, উত্তম কুমারের ওই রেকর্ডটা তো মানে মানুষ নেই, যার প্রতিবাদ স্বরূপ ওই ফলটা হয়েছে, এইটা নিয়ে আপনার মানে মতামত? না দেখুন, আমি একটা জিনিস বলবো, মানে ইংরেজ আমল এবং পরবর্তীকালে দেশ স্বাধীনতা হওয়ার পরেও বাঙালিকে বাঙালির বিরুদ্ধেই লড়িয়ে দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ বনাম জীবনানন্দ, সত্যজিৎ বনাম ঋত্বিক ঘটক, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, বাঙালিকে বাঙালির বিরুদ্ধেই লড়িয়ে দেওয়া হয়েছে। এটা কৌশলটা ছিল অনেক ইংরেজদের, কিন্তু পরবর্তীকালে ইংরেজ না থাকলেও এইটা কিন্তু ভারতবর্ষে চালু হয়েছে এবং ক্রমে ক্রমে আপনারা দেখলেন যে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে যখন সরে দিল্লির দিকে গেল, তখন কংগ্রেস পার্টিরও নেতৃত্বের জায়গাটা, যেখানে বাংলা যেটাকে অনেকটা করায়ত্ত করেছিল, সেই জায়গাটা আস্তে আস্তে হালকা হলো, হিন্দি বলয় ঢুকে পড়ল, আমরা অনেকে অনেক কিছু শিকার হয়ে গেলাম। এবং দেখুন, উত্তম কুমার তো মাত্র ২.৫ মিনিট স্তোত্রপাঠ করেছেন। উত্তম কুমার তো সংস্কৃত শ্লোক বলেননি, এক লাইনও বলেননি। তাহলে ফ্লপের পরে ফ্লপটা একা উত্তম কুমারের কেন? তো ২.৫ মিনিটের সংলাপ বলেছিলেন, ওই যে একজন বাঙালিকে আর একজন বাঙালির বিরুদ্ধে লড়িয়ে দিতে হবে, এটাই ছিল বাংলার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র আজও চলছে। একদম মনে হলো পুরনো দিনের বাড়ি, উঁচু দরজা, লম্বা দরজা, কাঠের এই পুরু দরজা, সেখানে গিয়ে আলাদা একটা অনুভূতি, একটা হারিয়ে যাওয়া, মানে যেন আমি পিছনের ৭০ বছর পিছিয়ে গেছি, এরকম একটা এনভায়রনমেন্ট।
ওনার বাড়িটাও সেই আদলে, এবং এমন এমন ওখানে কিছু মূর্তি, কিছু ফুলদানি দেখলাম যেগুলো অন্তত 100 বছর পুরনো। মানে আজকের দিনে অ্যান্টিক বললে ভুল হবে না। আপনি এটা যে তো একটা হেরিটেজ হতে পারে যে হতে পারে নিশ্চয়ই, সেটা না, আরেকটা বিষয় যেটা হচ্ছে স্বীকার। আপনার যে নাটকে যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চরিত্রটা করছেন আপনি, আজকে যে বাড়িতে ঢুকে এমন কিছু দেখে মনে হলো যে এইগুলো আমি যখন আবার এটা মানে অভিনয় করব, মঞ্চস্থ করব, এইগুলো প্রয়োগ করব। না দেখুন, ওনাদের যারা মানে জীবিত আছেন নাতিরা, তারা খুব একটা বেশি এই বিষয়গুলো বলতে পারেন। মানে তারা অত্যন্ত ছোট ছিল, কেউ কেউ অনুষ্ঠান দেখেছেন, এবং আজকে জানলাম, এটা ওনার এক নাতি বললেন, যে বসুশ্রী সিনেমা হল ছিল। ওই বসুশ্রী সিনেমা হলে মহালয়ার দিন বাংলার কৃতি মানুষদেরকে সংবর্ধিত করা হতো। এখনো হয়। তো ওইবার এমন হয়েছে, এটা 76 সালের, 76 সাল কিংবা 77 সালের মহালয়া। সেই জায়গায় সম্মানিত কারা হবে শেষ তালিকায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাম ছিল। তো যেহেতু ওটা 76-এর মহালয়া তখন হয়ে গেছে, উইদাউট বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, আর তার বিকেলেই বসুশ্রীতে কৃতি সন্তানের সংবর্ধনা, ওনার নামটা যখন উঠেছিল, তখন নাতি বলছেন যে গোটা হল অন্তত 3 মিনিট ধরে হাততালি দিয়েছে, সে হাততালি আর থামছে না। এবং উনি আবেগ ভরা দৃষ্টিতে ওনার দু চোখ বেয়ে জল গড়িয়ে গেছে। অনুষ্ঠান এগোনো যাচ্ছে না, বাধ্য হয়ে তিনি হাত জোর করে সবাইকে বললেন, আপনারা দয়া করে বসুন, অনুষ্ঠানটা চালাতে দিন। ওই হলে যারা ছিল তারা ওনাকে এইভাবে সম্মানিত করত। ধন্যবাদ।